আসলো, আর উনি যে এখানে এসেছে সেই সম্পর্কে আমাকে কেউ জানালো না কেন? মেবি এই বাড়ির সবাই জানতো। আমি কিছুই বুঝতে পারছি না। কি হলো তে? এভাবে চিৎকার করলে কেন? এনি প্রবলেম? আরে মেয়ের কথায় তীর ঘোর ভাঙলো। তাকিয়ে দেখলো সবাই ওর দিকে বড় বড় করে তাকিয়ে আছে। তীর অনেক বেশি অস্থির বোধ হচ্ছিল। না না, কোনো সমস্যা নেই। আসলে আমার মনে হলো আমার হাতে একটা পিঁপড়া কামড় দিয়েছে। ও আচ্ছা, তার জন্য এইভাবে চিৎকার দিয়েছো? আমরা তো পুরো ঘাবড়ে গিয়েছি। জিহব সেখানেই ছিল। জিহব ওটা থেকে দাঁড়িয়ে তীর কাছে এসে বলল, কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আর দেশে কবে আসলে? আমাকে তো জানালেও না। আমি অনেক বেশি ভালো আছি, আর আজকে সকালেই দেশে ব্যাক করেছি। আমরা যে আসবো সেটা তোকে কেন কাউকেই জানাইনি। আসলে আমরা তো সবাইকে সারপ্রাইজ দিয়েছি। তে জিহবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তের মনে হলো তেকে দেখে হয়তোবা জাঙ্কুক একটু মুচকি হাসি দিয়েছে। তে দেখলো জাঙ্কুকের পাশে সুগা, বুগাম, সুহু, ইউনহো, লিসা, সংগাং এটুজেক সবাই বসে আছে। তখনই তের বড় মামা তেকে বলল, তে আসো, আমার পাশে এসে বসো। তে তো ছুটে বসতেই যাবে, কিন্তু জিমিন সেটা বাধা দিয়ে দিল। বড় আব্বু, আপু এখন আমার সাথে যাবে, তোমাদের সাথে পরে কথা বলবে। আমার এখন তে আপুর সাথে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। জিমিন আপু, তে আপু এখন কোথাও যাবে না। তে আপু এখন আমাদের সাথে বসে এখানে গল্প করবে। সুহু, তুই চুপ করবি নাকি তোকে একটা দিব? কি দিবি? হ্যাঁ কি দিবি? আমাকে মারবি? না না, তুমি তো আমার একমাত্র ভাই, আমি কি তোমাকে মারতে পারি? আমি তো তোমাকে উস্কা মারবো। সবাই তো তাকিয়ে তাকিয়ে দুই ভাই বোনের কাণ্ড কারখানা দেখছে। তে অসহায় মুখে দুইজনের দিকে তাকিয়ে আছে। এবার লিসা উঠে এসে তের হাত ধরলো। এই সুহু, তের হাত ছাড়, তের সাথে আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, তোমরা যে কি ইম্পর্টেন্ট কাজ করবে সেটা আমার ভালো করে জানা আছে। এখন তে আপুরে উপরে নিয়ে গিয়ে তোমাদের যত আটা ময়দা আছে সেগুলো দিয়ে তে আপুকে মাখাবে। এরপর সারা গাছের পেটনি বানাবে। এই শোন, ছোট ছোট মতো থাকবি, একদম বড়দের মাঝে নাক গলাবি না। দেখ জিমিন আপু, তুই আমাকে একদম ছোট বলবি না, ওকে? আমি এখন ক্লাস 9 এ পড়ি। আমার জন্য আমার স্কুলের কত মেয়েরা পাগল তুই জানিস? আল্লাহ, এই ছেলে কি বলে? এটুকু পুচকা ছেলের জন্য নাকি আমার মেয়েরা পাগল ভাবা যায়? অবশ্য তোরা যতই আটা ময়দা মাখিস না কেন, কোনো লাভ হবে না। তোদের ফেসের যা অবস্থা তাতে আটা ময়দা দিয়ে ঢাকা যাবে না। আমার মনে হয় প্লাস্টিক সার্জারি করতে হবে, তাহলে হয়তোবা হতে পারে। না হলে তোদেরকে জীবনে কেউ বিয়েও করবে না। সুহুর বাচ্চা, কি বলি তুই? তোর এত বড় সাহস, তুই আমার ফেস নিয়ে কথা বলিস? আমাদের দুজনের মতো বিশ্ব সুন্দরী কোথাও পাবি? ব্যাস, শুরু হয়ে গেল তিন ভাই বোনের মারামারি। লিসা আর জিমিন মিলে ইচ্ছা মতো সুহুকে ধোলাই করছে, আর সুহু বেচারার মার খেতে খেতে একদম বেহাল অবস্থা। আহা, এভাবে মারিস না, এভাবে মারলে তো মরে যাবে। বলে ইউনো এসে তো ওদের দুজনের থেকে সুহুকে ছাড়িয়ে নেয়। সুহু, ভেরি ব্যাড, এভাবে কেউ বলে? সব সময় সত্যি কথা বলতে হয় না, জানিস না? মাঝে মাঝে সারা গাছের পেটনিকেও বিশ্ব সুন্দরী বলতে হয়। বলে ইউনো হেসে দিল। এবার জিমিন আর লিসা রাগে গজ গজ করতে করতে নিজের রুমে চলে গেল উপরে। পেছনে সুজি আর তেও গেল। তে আর সুজি গিয়ে ফার্স্ট ইয়নজানের রুমে গেল। ওরা ইয়নজানের সাথে অনেকক্ষণ কথা বলল, আর বেবিটাকে অনেক বেশি আদর করে অনেকগুলো পিকও তুলে নিল। ওরা ইয়নজানের থেকে জানতে পারলো ইয়নজানের শ্বশুর বাড়ি থেকে কিছু লোক আসবে, এবং তারা বিকালের দিকে এসে কালকে সকালে ইয়নজান আর ওর বেবিকে নিয়ে ওই বাড়িতে ফিরে যাবে। কিছুক্ষণের মধ্যে তে আর সুজি লিসা আর জিমির রুমে চলে গেল। গিয়ে দেখে দুই বোন তো মুখ ভার করে বসে আছে। ওরা দুজন তো অনেক কষ্টে লিসা আর জিমিনের রাগ ভাঙালো। তে তো জিমিনকে সুন্দর করে সাজিয়ে দিল, আর সুজি লিসাকে সাজিয়ে দিল। জিমিন একটা বেবি পিঙ্ক রঙের গাউন পরেছে, আর লিসা ব্ল্যাক রঙের। লিসাকে দেখতে দারুণ লাগছিল। আর জিমিন কি কম যায় নাকি? সে তো বিশ্ব সুন্দরী। তারপর সবকিছু শেষে তারা তো ইচ্ছা মতো ছবি তুলে নিল। তারপরে চারজনই মিলে নিচে চলে গেল। ওরা নিচে নামতেই গংইও বলে উঠলো, সুজিমা, ইয়নজানের ফুপু শাশুড়িরা কিন্তু অনেক স্ট্রেট। ওনারা যদি তোমাদের কোনো উল্টাপাল্টা কিছু বলে তাহলে প্লিজ কিছু বলো না, দাঁতে দাঁত চেপে সহ্য করে নিও, আজকের দিনটার জন্য শুধু। কথাটা শুনে জিমিন আর লিসা তো মুখ কুচকিয়ে নিল। তে একটু অবাক হয়ে ভুরু কুচকালো। সুজিও আর কিছু বলল না। গংইও সুজিকে উদ্দেশ্য করে বলা মারে উনি সবাইকে বলেছে। সে জানে সুজি কখনোই না বলবে না। তখনই জিমিন আর লিসার বাবা এসে ওদের বলল, এই শোন, তোদের দুজনকে বলে দিচ্ছি, ইয়নজানের বিয়ের মতো যদি এবারও কিছু কাণ্ড ঘটিয়েছিস তাহলে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না। কেন মামা, ওরা দুজন করেছেটা কি? আরে বেশি কিছু না, শুধু সংগং ভাইয়ের দুই ফুপির খাবারের মধ্যে একটু পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। পাক্কা 3 দিন ওয়াশরুমে বসেছিল, আর মনে হয় বের হয়নি। কিন্তু কেন? আইতে আপু আর বলো না, ইয়নজান আপুর ফুপুর শাশুড়ি দুইজনই একদম রাক্ষসী রানী কটকটির ডুপ্লিকেট। সবসময় বলবে মেয়েরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, বাড়ির বউরা একসাথে খেতে পারবে না, উঁচু গলায় কথা বলতে পারবে না, মুখে মুখে কথা বলতে পারবে না, ব্লা ব্লা ব্লা।
আসে। সবাই মিলে তাও 15-16 জনের মতো হবে। তারা আসতেই সবাই তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেল। সুজি তো বড়দের সাথে সমানে কাজ করে যাচ্ছে। সংকাং এর বাড়ির লোকরা তো তার মেয়ের জন্য অনেক গিফট নিয়ে এসেছে। তে জাঙ্কুকের সামনে অনেকবার পড়েছে, কিন্তু একবারও কথা বলেনি, ইগনোর করে চলে গেছে। সার্ভেন্টরা ট্রেতে করে সবার জন্য সফট ড্রিঙ্ক এনে দিল। কিছুক্ষণ পর আত্মীয়দের ফ্রেশ হওয়ার জন্য গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো। রাত 10টার সময় বাসার অর্ধেক মানুষই ডিনার করে উঠেছে। এখন ইয়নজানের শ্বশুর বাড়ির সবাই এসে বসলো, সাথে ইয়নজান, লিসা, জিমিন আর তেও এসে বসলো। তের মা আর তের খালামণি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। সবাই বসলো, সুজি এখনো তাদের সঙ্গে বসেনি, বিকজ সুজি এই বাড়ির হবু বউ, আর এটা সবাই জানে। এটা দেখে জেহবের মা বলল, সুজি তোমাকে আমাদের হেল্প করতে হবে না, তুমিও খেতে বসে যাও না। সুজির অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, তাই আর অমত না করে ও খেতে বসে গেল। তখন ইয়নজানের ফুপু শাশুড়িদের মধ্যে একজন বলে উঠল, আরে কি করছেন আপা, বাড়ির বউদের এত প্রশ্রয় দিবেন না, তাহলে দেখবেন কয়েকদিন পরে আল্লাদে একদম মাথায় উঠে নাচবে। আর তাছাড়াও এই মেয়ে তো এখনো এই বাড়ির বউ হয়নি, তার আগে কেউ হবু শ্বশুরের বাড়িতে আসে? আসলে আমরাই কি বলবো, আজকালের মেয়েদের লজ্জা বলতে কিছুই নেই। ওনার কথা শুনে সবাই তো সুজির দিকে তাকালো। সুজির তো ইচ্ছা করছিল লজ্জায় মরে যেতে, কিসের জন্যই যে এখানে খেতে বসলো। সুজি বসা থেকে দাঁড়িয়ে একটা হাসি দিয়ে বলল, সরি ফুপি, আসলে আমারই ভুল হয়ে গেছে, আমি পরে খেয়ে নেব, আপনারা খান, আর আমার এখন ক্ষুধাও পাইনি। জিন, ইয়নজন আর তের দুই মামি তো ভীষণ রেগে গেছে, কিন্তু মেহমান বলে কিছু বলতেও পারছে না। এদিকে এই কথা শুনে ওদিকে জাংকুক, সুগার, জেহক, সংকাং, ইউনু ওরা তো দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করে রেখেছে। বুগাম তো পুরো মাথা নিচু করেই বসে আছে। তার আদরের বোনকে সবার সামনে এভাবে অপমান করেছে, তার অনেক বেশি খারাপ লাগছে। সংকাং এর মা, কাকিমণিরাও মাথা নিচু করে রেখেছে, তারাও কিছু বলতে পারছে না। তারা জানে সংকাং এর ফুপুদের যদি এখানে কিছু বলা হয় তাহলে তারা সিন ক্রিয়েট করবে। তে তাকিয়ে দেখলো সুজি তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তে একবার একে একে সবার মুখের দিকে তাকালো, ভাবলো হয়তো বা এই মহিলাকে কেউ কিছু বলবে, কেউ এই কথার প্রতিবাদ করবে, কিন্তু না, সবাই চুপচাপ আছে, কেউ কিছুই বলছে না। তে ভীষণ রেগে গেল। সুজিকে এভাবে অপমান করা দেখে তের ভীষণ রাগ হচ্ছে। তে তো বসা থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আমার একদম ক্ষুধা নেই, মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, আই নিড রেস্ট, আমি উপরে যাচ্ছি। তে কি করছো, চুপচাপ খেতে বসে পড়ো। এখানে আসার পর থেকে তুমি সারাদিন কিছুই খাওনি, এখন কিন্তু না খেলে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ? সেটা আমি অলরেডি হয়ে পড়েছি, সেটা আর কোনো দরকার নেই। আমি বললাম না আমি খাবো না, আমার ক্ষুধা নেই। বলে তে কটমট করতে করতে উপরে চলে গেল। পেছনে পেছনে সুজিও গেল। এদিকে লিসা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমারও পেটে প্রচন্ড ব্যথা করছে, আমিও খাবো না, আর যদি খাই তাহলে সেটা পরে। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে গেল তে আর সুজির পেছনে। জিমিনার থেকে কি করবে, সেও আবার উঠে দাঁড়িয়েছে। জানতাম তো তোর কিসের প্রবলেম হচ্ছে, পেটে নাকি মাথায়? আমার আত্মসম্মানে প্রবলেম হচ্ছে, বুঝতে পেরেছো? আমি আবার সবার মতো কথা চেপে রাখতে পারি না, আমি প্রচন্ড পেট পাতলা। এখানে কিছু মানুষ আছে যাদের সাথে এক টেবিলে বসে খেতে আমার রুচিতে বাজছে, তো আমার মনে হচ্ছে না আমার বলতে হবে যে আমি খাবো কি খাবো না। বলে জিমিনও সিঁড়ির দিকে দিল একটা দৌড়, কিন্তু জিমিন চলে যাওয়ার আগে জেহপের দিকে একবার অনেক রাগী চোখে তাকিয়েছে। সেটা জেহপ খুব ভালো করেই বুঝতে পেরেছে। তারপর উপরে উঠে চলে গেছে, কিন্তু টেবিলে বসে থাকা ইয়নজান সে তো উঠে যেতে পারছে না, কারণ তার শ্বশুর বাড়ির লোকরা এখানে বসে আছে। ইয়নজানের খাবার খাওয়ার মুড চলে গেছে, ইচ্ছা করছে এখান থেকে উঠে চলে যেতে, কিন্তু এতে কথা আরো বেশি বাড়বে। মহিলাটি বুঝতে পারলো এখানে কিছু বললে বেশ ঘোর বেজে যাবে। সবাই তো তাদের আবার খাবার সার্ভ করতে লাগলো। জাঙ্কুকরা বেশ কিছুক্ষণ সেখানে বসেছিল, তারপরে উপরে গেল। জিমিনদের রুমের সামনে গিয়ে দেখে জিমিনদের রুমের দরজাটা হালকা করে চাপানো, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। জিহব ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। দরজাটা খুলে ভেতরের অবস্থা দেখে তারা বেশ চমকে উঠেছে। তারা তো সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সুজি খাটের উপর গুটিসুটি মেরে শুয়ে মুখে বালিশ চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তে খাটের এক পাশে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। জিমিন আর লিসাও একইভাবে তের কাছে বসে আছে। সুজি তখন সবার সামনে নিজেকে সামলিয়ে নিলেও উপরে এসে কথাগুলো মনে পড়তে একদম কান্না করে দিয়েছে। সুজি ওর বাবা মা ভাইয়ের সবার আদরের, ওকে খাবার নিয়ে খোটা দেওয়াটা মানায় না। আর ওকে শুধু খাবার কেন, ওকে কোনো কিছু নিয়ে ওর বাড়ির লোক কখনো বাধা দেয়নি। সুজি ছোটবেলা থেকে ওর মন যা চেয়েছে তাই করেছে। ও জানে যে মহিলাটি ওকে কথা শুনিয়েছে সেই মহিলাটি একজন অভদ্র টাইপের মহিলা, তার কথা গায়ে মাখার কোনো মানেই হয় না। তবু কেন জানি ভীষণ খারাপ লাগছে, তাকে খাবার নিয়ে খোটা দিল। আর এটাতে বেশি কষ্ট পেয়েছে আর কেউ কিছু না বলুক, যেহেতু কোনো
গেছে। সুজিকে এভাবে কান্না করতে দেখে তে, জিমিন, লিসা ওরাও কান্না করছে। ওরা তিনজন সুজিকে অনেক বেশি ভালোবাসে আর সুজিও ওদের তিনজনকে নিজের ছোট বোনের মতো আগলিয়ে রাখে। দরজা খোলার শব্দে সবাই নড়ে চড়ে বসলো। তে চোখ মুছে সবার দিকে তাকালো। সুজি উঠে বসেছে, ওর কান্নাও থামিয়ে দিয়েছে, কিন্তু ওর অজান্তে ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সুজিকে এভাবে কান্না করতে দেখে জিহবের ভীষণ খারাপ লাগছে। জিহব তো আর কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে সুজিকে জড়িয়ে ধরলো। সবাই বুঝতে পারলো এখানে থাকা ঠিক হবে না, তাই দরজাটা আস্তে করে টেনে দিয়ে সবাই রুম থেকে বের হয়ে গেল। জাংকুক তো আর চোখে তাকিয়ে তেকে দেখতে লাগলো। কান্না করার জন্য মেয়েটা পুরো লাল হয়ে গেছে। জাংকুক অনেক দিন আগে তেকে এভাবে কান্না করতে দেখেছিল। যখন তেকে জাংকুক প্রথম দেখেছিল সেই হসপিটালে, তখন তে বেশ ছোট ছিল। তবে জাংকুকের কাছে তে এখনো সেই পিচ্চি মায়া পড়ে আছে। ওরা সবাই জিহবের রুমে চলে এসেছে। সবাই মুখ বুজে আছে, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎই সেখানে জিন আর ইয়ঞ্জন আসে। সবাই তাদের দিকেই তাকায়। তে, জিমিন, লিসা, আয় তোরা খাবি চল। ওনাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার তোরাও খেয়ে নে। সুজি কোথায়? ওকেও ডেকে নিয়ে আয়। আমি খাবো না মামনি, আমার ক্ষুধা নেই, আমার অনেক ঘুম পেয়েছে। কোন রুমে ঘুমাবো সেটা বলো। তে, তুই না খেলে কেউ খাবে না আমার মা। চল খেয়ে নিবি, রাতে না খেলে অসুস্থ হয়ে যাবি। আম্মু, আমি এত কিছু শুনতে চাই না, আমি ঘুমাবো ব্যাস। জিন এবার হতাশ হয়ে গেল। জিন জানে তে যখন একবার বলেছে খাবে না, তখন ওকে 1000 বার সারলেও ও খাবে না। তখন জিন জিমিন আর লিসার দিকে তাকিয়ে বলল, তোরা দুজনও কি ডিনার করবি না? না, ডিনারও করবো না, কিছু খাবো না। লিসা তো তাও কথা বলেছে। জিমিন তো পুরো চুপ। এমন কোনো মানুষ নেই যে ওর মুখ দিয়ে কথা বের করবে এখন। থাক মম, ওরা যখন খেতে চাইছে না তখন জোর করো না। আমরা বাড়িতে যাওয়ার সময় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যাব, ওরা বাড়িতে গিয়ে খেয়ে নেবে। কি? আমরা কি কোথাও যাচ্ছি? হ্যাঁ, তোরা সবাই এখন আমাদের বাড়িতে যাবি। এখানে আজকে অনেক লোক, তোদের থাকতে কষ্ট হবে। শুধু শুধু তোদের এখানে রেখে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তেও আর কিছু বললো না। সত্যি বলতে তেরও এখানে থাকতে প্রচন্ড বিরক্ত লাগছে। মনে হচ্ছে এখান থেকে বের হয়ে গেলে বেঁচে যাবে। জিন আর ইয়ঞ্জন আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আসলে জাংকুকদের বাড়ি যাওয়ার প্ল্যানটা জাংকুকেরই, বিকজ এখানে সংকং এর অনেকগুলো কাজিন এসেছে। তার মধ্যে 2-3টা ছেলের বয়স জাংকুকের মতোই। জাংকুক খেয়াল করেছিল একজন তো তের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তাই এই বাড়িতে এত রুম থাকা সত্ত্বেও জাংকুক ওর মাকে বুঝিয়েছে যেন সবাইকে নিয়ে ওর বাড়িতে চলে যেতে পারে। আর তের নানুর বাড়ি পুরো প্রাসাদের মতো। অবশ্য এখানে 1000-এর মতো লোকজনদের থাকতে কোনো সমস্যা হবে না। কিছুক্ষণ পর ওরা সবাই জাংকুকদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জাংকুক ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। তার পাশে বুগাম বসেছে, পেছনের সিটে জিহব বসেছে। সুজিতে চুপচাপ জিহবের পাশেই বসে আছে, আর ওর পাশে সুহু বসেছে। সেটা জাংকুকের ফোন নিয়ে গেমস খেলছে। সবার পেছনের সিটে বসেছে তে, লিসা, জিমিন। অন্যদিকে সুগা আর ইউনো বাইক নিয়ে আগেই বের হয়ে গেছে। ওরা দুজন আগে রেস্টুরেন্ট থেকে খাবার কিনবে, তারপরেই জাংকুকদের বাড়িতে যাবে। সবাই যার যার মতো ঘুমে আচ্ছন্ন, কিন্তু তে হঠাৎ ঘুমের মাঝে অনুভব করলো ওর ভীষণ অস্থির লাগছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর মনে হচ্ছে ওর গলা কেউ জোরে চেপে ধরেছে। তে ধরপড় করে ঘুম থেকে উঠে বসে পড়লো। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এসির মধ্যেও তে দরদর করে ঘামছে। তে অনুভব করলো ওর পেটে ভীষণ ব্যথা করছে। সারা শরীর কেমন যেন কাঁপছে, গলাটা শুকিয়ে কাঠ। হঠাৎ এরকম শরীর খারাপের কোনো কারণই বুঝতে পারলো না তে। তের ভীষণ পানি পিপাসা পেয়েছে, কিন্তু বিছানা থেকে নামার শক্তিটুকু পর্যন্ত নেই। পাশে তাকিয়ে দেখলো সুজি নিঃশব্দে ঘুমাচ্ছে। তে ভাবলো ও কি সুজিকে একবার ডাকবে, কিন্তু সুজির উপর আজকে অনেক ধকল গেছে, ডাকাটা ঠিক হবে না। পাশের রুমে লিসা আর জিমিন দরজা আটকে ঘুমাচ্ছে। তে এত রাতে ওদের কিভাবে ডাকবে? রুমের মধ্যে অনেক খুঁজলো, কিন্তু কোথাও কোনো পানির ছিটা ফোটাও নেই। তে আর কোনো উপায় না পেয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। একটা একটা করে নিচের দিকে রওনা দিল। সারা বাড়িতে লাল, নীল, সবুজ, হলুদ রঙের ডিম লাইট জ্বলছে। ডিম লাইটের আলোতে পুরো বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। তে নিচে নেমে দেখলো কিছু একটা আলো জ্বলজ্বল করছে। ভালো করে নিচে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমের সোফায় বসে আছে জাংকুক, সুগা আর রিওনো। ওদের সবার সামনে ল্যাপটপ, সামনে টেবিলে এক গাদা ফাইল রাখা। জাংকুক, সুগা আর ইউনোকে অনেক সিরিয়াসলি কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। সুগা আর ইউনো সেটা ভালোভাবে বুঝে নিচ্ছে এবং নিজেরাও ল্যাপটপে টাইপিং করছে। দেখে বোঝা যাচ্ছে অফিসের কোনো জরুরি প্রজেক্ট রেডি করছে। তে ওদের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আল্লাহ তুমি মানুষ রূপী এই আজব প্রাণীগুলোকে পৃথিবীতে কেন পাঠালে? এই মহাবিশ্বে গ্রহ উপগ্রহের কি কোনো অভাব ছিল? সেখানে তুমি এদের পাঠিয়ে দিতে পারলে না?
মনোযোগ নিয়ে ভাবছি। ওরা গোলায় যাক, তাতে আমার বাপের কি? তে কথাগুলো ভাবতে ভাবতে ড্রয়িং রুমের দিকে যেতে লাগলো। জাঙ্কুক, সুগা আর ইউনো কারোর পায়ের শব্দ পেয়ে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সেদিকে তাকালো। দেখলো তে ডাইনিং রুমের দিকে যাচ্ছে। ওরা ভাবলো তে হয়তো পানি খেতে নিচে এসেছে, তাই ওরা তেকে আর কিছু জিজ্ঞাসা না করে নিজেদের কাজে মনোযোগ দিল। তে ডাইনিং রুমে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা পানির একটা বোতল নিল। এরপর বোতলে থাকা সব পানি ঢক ঢক করে খেয়ে শেষ করে ফেললো। কিন্তু খালি পেটে এত পানি খেয়ে গা গুলিয়ে উঠলো, কেমন যেন বমি বমি পাচ্ছে। তাই তে চেয়ারে ধাপ করে বসে পড়লো। ও সারাদিন কিছুই খায়নি, সকালে শুধু ব্রেকফাস্ট করেছিল। রাতে এখানে আসার পর সুগা আর ইউনো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল, কিন্তু তের মন খারাপ থাকার কারণে কিছুই খায়নি। সবাই বলেছিল খাওয়ার জন্য, কিন্তু তে উপরে এসে ঘুমিয়ে পড়েছিল। তে অনুভব করলো পানি খাওয়ার পর ওর পেটের ব্যথা আগের থেকে আরো বেশি বেড়ে গেল। তে ভাবলো এত ঠান্ডা পানি খাওয়াতে হয়তো পেট ব্যথা বেড়ে গেছে, এখন একটু নরমাল পানি খেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই তে টেবিল থেকে পানি নিয়ে নরমাল পানি খেতে লাগলো, কিন্তু পেটে ব্যথা তো কমলোই না, উল্টো ভীষণ বমি পাচ্ছে। তে এক হাত দিয়ে নিজের পেট চেপে ধরে রেখেছে আর এক হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে রেখেছে। হঠাৎই কিছু একটা শব্দ হলো। জাঙ্কুক, সুগা আর ইউনো এতক্ষণ মনোযোগ দিয়ে কাজ করছিল, কিন্তু হঠাৎই শব্দ হওয়াতে তিনজনে ডাইনিং রুমের দিকে তাকালো। দেখলো তে এক হাত দিয়ে পেট চেপে ধরে রেখেছে আর এক হাত দিয়ে মুখ চেপে ধরে রেখেছে। ওরা তিনজনই তড়িঘড়ি করে ডাইনিং রুমে চলে আসলো। তে একইভাবে পেট আর মুখ চেপে ধরে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। জাঙ্কুক, সুগা আর ইউনো পেছনে পেছনে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালো। ওয়াশরুমের দরজা একদম খোলা। তে এক হাতে পেট চেপে ধরে রেখে প্রচন্ড পরিমাণে বমি করছে। পেটে কোনো খাবার না থাকার কারণে মুখ দিয়ে শুধু পানি পড়ছিল। বমি করতে করতে তে পুরো দুর্বল হয়ে পড়েছে। জাঙ্কুক দ্রুত ওয়াশরুমের ভিতরে চলে গেল। তে তো অনবরত বমি করেই চলেছে। জাঙ্কুক তো জানতোই না যে তে এতটা অসুস্থ হয়ে গেছে। এরপর তে দাঁড়িয়ে পড়ে। তে তো আবার পড়ে যাচ্ছিল, তখন জাঙ্কুক তেকে ধরে। তে দুই বাহু ধরে তেকে আস্তে করে দাঁড় করালো। পানির ট্যাপ ছেড়ে দিয়ে তের মুখে পানির ছাপটা মেরে তেকে কোলে তুলে নিল। জাঙ্কুক তেকে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপরে আস্তে করে বসিয়ে দিল আর নিজেও তার পাশে বসে পড়লো। পেছনে পেছনে সুগা আর ইউনো দৌড়ে আসলো। তিনজনের মুখে স্পষ্ট চিন্তার ভাব দেখা যাচ্ছে। ইউনো দ্রুত তের পাশে বসে তের গালে আর কপালে ছোঁয়া দিয়ে বলল, ওর গায়ে জ্বর উঠলে হঠাৎ করে এভাবে বমি করে, কিন্তু এখন শরীরের টেম্পারেচার তো ঠিকই আছে, একদম নরমাল। মনে তো হচ্ছে না যে জ্বর এসেছে, তাহলে এভাবে বমির কারণ কি? জ্বরের জন্য বমিটা হয়নি, রাতে কিছু খায়নি তার জন্য বমিটা হচ্ছে। ইভেন্টও সারাদিনও কিছু খায়নি। তে সোফার সাথে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। এর মুহূর্তে তার বড্ড ক্লান্ত আর অনেক ক্ষুধাও পেয়েছে, কিন্তু এখন খাবারের কথা সবাইকে কিভাবে বলবে, কারণ সবাই তো ওকে খেতে বলেছিল। আবার মুখ ফুটে যে কিছু খেতে চাইবে সেই শক্তিটুকু শরীরে নেই। পেটে এখনো হালকা হালকা ব্যথা করছে, যার কারণে এখনো এক হাতে পেট চেপে ধরে রেখেছে। জাঙ্কুক তের পাশে বসে তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, একদিনে শুধু তের দুর্বল ক্লান্ত মুখটার দিকে। তের দিকে একবার কেউ তাকালে সহজে চোখ ফেরাতে পারবে না। চোখ, নাক, ঠোঁট, গাল সবকিছু যেন আল্লাহ নিজের হাতে যত্ন করে অনেক সময় নিয়ে তৈরি করেছে। মাঝে মাঝে তো জাঙ্কুকের হাসি পায়। এই মেয়েটাকে নাকি কেউ অপছন্দ করে তার বিয়ে ভেঙে দিয়েছিল। এটা নিশ্চিত যেটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কোনো কিছুই না। তবে আল্লাহ যা করে সবসময় মানুষের ভালোর জন্যই করে। যদি কায়ের সাথে তের বিয়েটা না ভেঙে যেত, তাহলে জাঙ্কুক তেকে কোথায় পেত? আর ঠিক এই কারণেই জাঙ্কুক এতদিনও কাই আর জেনির মুখোমুখি হয়নি। তাছাড়া বিশ্বাসঘাতক দুইটাকে কি করতো সেটাও নিজেও জানে না। পুরো 4 বছর পর এখন জাঙ্কুক তেকে অনেক ভালোভাবে দেখছে। সকালের দিকে তো তে শুধু ছোটাছুটি করেছে। এই 4 বছরের মধ্যে জাঙ্কুক একবারও তের চেহারা দেখেনি, কারণ তে কখনোই জাঙ্কুকের সাথে কথা বলতো না আর না শুনেছে তের কণ্ঠস্বর। বাকিদের সাথে তো ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়েছে, কিন্তু তে জাঙ্কুকের সাথে ভিডিও কলে তো দূরের কথা, নরমাল ফোনেও কখনো কথা বলেনি। ইনফ্যাক্ট কখনো কোনোদিন একটা টেক্সট মেসেজও করেনি। জাঙ্কুকের এই জিনিসটা খুব খারাপ লাগলেও ওর কিছু করার ছিল না। জাঙ্কুক এসবই ভাবছিল, কিন্তু রাতের খাবারের কথা শুনে জাঙ্কুকের মেজাজটা প্রচন্ড খারাপ হয়ে গেল। এই তে, তুমি রাতে কিছু খাওনি? না, না খাইনি। হোয়াট? আর সেটা তুমি আমাকে বলছো? তার মানে তুমি আজকে সারাদিনও কিছু খাওনি? ইচ্ছা তো করছে থাপিয়ে গালটা লাল করে দেই। আরে নিজের ভালো তো পাগলও বোঝে। তুই কোথাকার ছাগল রে? তুই জানিস না টাইম টু টাইম না খেলে তোর ব্লাড প্রেশার লো হয়ে যায়, তুই নিজে অসুস্থ হয়ে পড়িস। জাঙ্কুককে এভাবে রেগে গিয়ে ধমকাতে দেখে তে তো ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে পাশে থাকা সুগাকে একদম শক্ত করে জড়িয়ে ধরে। ভাইয়া, এবার থামো প্লিজ, তে ভয় পাচ্ছে। জাঙ্কুক দেখলো তে তো সুগার বুকে গুটি-সুটি মেরে আছে, তাই ভাবলো আর কিছু বলা ঠিক হবে না। একে তো অসুস্থ, এ মেয়ে আবার বেশি ভয় পেলে অজ্ঞান হয়ে যায়। জাঙ্কুক নিজের রাগটা কন্ট্রোল
করছে। পরবর্তীতে জাঙ্গুক বসা থেকে উঠে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। সেখান থেকে নাড়াচাড়া করে ওষুধের পাতা বের করলো আর দুইটা ওষুধ সুগার হাতে দিয়ে দিল। সুগা, এই দুইটা ওষুধ এখনই খাইয়ে দে, বমি আর পেটে ব্যথা কমে যাবে। বাকিগুলো খাবার খাওয়ার পর ইউনো ডাইনিং রুম থেকে পানি নিয়ে আসলো। সুগা ওষুধগুলো তের সামনে ধরেছে। তে সুগার বুক থেকে উঠে একবার ওষুধের দিকে তাকালো। তে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ওষুধগুলো খেয়ে নে, একদম ঘাড়তারামি করবি না। ভাইয়া, আমি ওষুধ খাবো না, তুমি তো জানো। বলো, আমি ওষুধ খাই না। ওষুধগুলো দেখে কেমন যেন গা গুলিয়ে উঠছে। নির্ঘাত খেলে আমি বমি করে দেব আবার। তে ওষুধগুলো খেয়ে নে রে, নাছাড়া তোর কিন্তু আবার শরীর খারাপ করবে। তোমরা জানো না যে আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না। আর তাছাড়াও জাঙ্কুক ভাইয়া তার কোনো ডক্টর না। ইনফ্যাক্ট ওনার ওষুধের সম্পর্কে কোনো ধারণা আছে বলে তো মনে হয় না। তাহলে আমি ওনার দেওয়া ওষুধ কেন খাবো? এই ওষুধগুলো খেয়ে আমার শরীর যদি আরো বেশি খারাপ হয়ে যায়, আমার দেওয়া ওষুধ খেয়ে আরো অসুস্থ হয়ে যাবে, তাই না? সেটা তো হতেই পারে। আপনি কি জানেন নাকি যে আমি কি ওষুধ খাই? তুই উল্টাপাল্টা কথা বলিস না তো। খা তো ওষুধগুলো, নে খেয়ে নে। বললাম না খাবো না। একবার যখন বলছি খাবো না, তো কখনোই খাবো না। এবার জাঙ্কুক গিয়ে সুগার হাতে থেকে ওষুধগুলো নিয়ে নিল। তারপর তের পাশে বসে তেকে জোর করে ওষুধগুলো খাইয়ে দিল। তের মুখে পানি দিয়ে মুখটা চেপে ধরলো। তে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ওষুধগুলো গিলেই ফেললো। ওষুধগুলো খাওয়ানোর পরে জাঙ্কুক একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কিচেনে চলে যায়। তে তো রাগী চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক কিচেন থেকে খাবার গরম করে নিয়ে এসে প্লেটটা তো ইউনোর হাতে ধরিয়ে দিল। ইউনো বুঝতে পারছে এখন ওরই তেকে খাইয়ে দিতে হবে। জাঙ্কুক তো সোফার এক পাশে বসে ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে লাগলো। এদিক থেকে ইউনো তেকে খাইয়ে দিচ্ছে। তেও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে ওষুধগুলো খেয়ে নিয়েছে। এবার আর তেকে জোর করতে হয়নি, কারণ জাঙ্কুক পাশেই বসে আছে। খাটাসটা আবার ওকে জোর করে ওষুধ খাইয়ে দেবে। তাই এটা